এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। অ্যালার্ম শব্দে ঘুম ভাঙে রাজের। রাত এখন 3টা বাজে। শ্রেয়সীর বুক থেকে হাতড়ে ফোনের টোন শব্দ বন্ধ করল। নিদ্রার রেশ কাটছে নাই, আর ছোট্ট উষ্ণ বুকটা হতে উঠতেই ইচ্ছে করছে না। তবুও খুব কষ্টে চোখের পাতা টেনে খুলল সে। বুকটায় থুতনি চেপে ও নজর সন্ধির করল শ্রেয়সীর আননে। টেবিল ল্যাম্পের নিয়ন আলোয় হলদেটে লাগছে মুখখানি। পরপর ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল সে। এমন আদরে সিক্তকরণে কিঞ্চিত নড়ে ওঠে নওশী। রাজ থেমে যায় এতে। না, আর থাকলে চলবে না, দেরি হচ্ছে অনেক, জেগে গেলেই সর্বনাশ। তবু আজ প্রাপ্তি অনেক। হাসাহাসি আব্রু করে গালে বামে হাত চাপল সে। নশীর করপুটে বৃদ্ধাঙ্গুলের চালনা অনবরত রেখে হাসকি স্বরে বলল, তুমি আমারই হবে। বুকটাই শুধু ঘুমিয়েছে অলৌকিত অধিকার ভেবে। ভুল বুঝিও না, বুঝলেও সে মান আমি আদর দিয়ে ভাঙাবো। আজ আসি। শেষের স্বরে বিরসতা বেজায়। বুক ভেঙে আসছে, দূরত্ব বাড়বে বলে। চোখে ঘোর লাগা মুগ্ধতায় পরিপূর্ণ চাহনিতে পিষ্ট করে ফের টুপ করে ঠোঁটে চুমু দিয়ে উঠে পড়ল সে। শ্রেয়সীর গায়ের কাঁথা ঠিক করে দিল। নিজের অর্ধ নগ্ন শরীরে শার্ট চাপালো। খালি গায়ে ছাড়া ঘুমোতে পারে না, অভ্যাস এটা। আর পিছু মুড়ে দেখল না, না হলে আবার মস্তিষ্কে মনের বিরুদ্ধে গিয়ে ভুল করতে বলবে। বেলা গড়ালো 10-এর কাঁটায়। মরার মতো ঘুমোলো নওশী। বুঝতে পারল না এত ঘুম তার চোখে আসলো কোথা থেকে। রাতের খাবার খেয়েই এমনটা হলো তার সাথে। ভাবনা মধ্যে নাকে আসে পুরুষালী কোনো স্মেল। পুরো ঘরময় ছড়িয়ে তা এই কদিনে চিনে নিয়েছে এই শরীর ঘ্রাণ। কপালে ভাঁজ পড়ে ওর, চারপাশে অস্থির নজর বোলায়। না কোথাও কোনো উল্টোপাল্টা কিছু চোখে পড়ছে না। আবার নিজের শরীর পরখ করেও স্বস্তির নিঃশ্বাস নিল। কিন্তু বুকের কাছের টি শার্ট উপরে তুলে নাকের কাছে নিয়ে শুকলো। যা ভেবেছে তাই। সন্দেহটা সত্য হলো ওর। এসেছিল পুরুষটা, আবার তার ঘুমের সুযোগ নিয়ে আয়েশ করে ঘুমিয়েছে তার বক্ষে। উষ্মায় বালিশ ছুঁড়ে ফেলে দিল দূরে। থমথমে কঠিন আবরু নিয়ে মেজাজ শান্ত করতে তৎপর হলো। না, আর বাড়তে দেওয়া যাবে না। এভাবেই একটার পর পুরুষের সবার অগোচরে ঘুরে বেড়াচ্ছে, আবার রহমান বাড়ির মেয়ের সাথে সুযোগের সদ্ব্যবহার করছে চোখে ধুলো দিয়ে। জানাজানি হলে কলঙ্ক রটে যাবে, দাগ লাগবে চরিত্রে, যার জন্য পরিবার পরিচয় অহংকার গড়াগড়ি খাবে মাটিতে। দীর্ঘ 8 ঘন্টার পথ জার্নি করে বাসায় ফিরল মৌ। নীলফামারীর পূর্ব বেল পুকুর গ্রামে বাড়ি তার। অনাথ মেয়েটা মামার বাড়ির আশ্রয়ে থাকে। আজ প্রায় 2 বছর পর গ্রামের মাটিতে পা পারল। মারে, এই বুড়ো মামির কথা মনে পড়লো এতদিন পর। তোর নানি মরার পর সেই যে গেলি, আর এ মুখও হলি না। মেয়েকে দেখে অভিমানে দাওয়ার ওপর দাঁড়িয়ে কথাগুলো বলল মৌয়ের মামি আম্বি খাতুন। মৌ হাতের ব্যাগ রেখে জড়িয়ে ধরল মামিকে। মৌ সে কথায় গেল না। জানতে চাইল, মামা কই মামি? হাটে গেছে, তুই কলপারে গিয়ে হাত মুখ ধুয়ে আয়। রাত তো অনেক হলো। তা বাড়িতে আসবি, ফোনে জানাই দিতি। পর হইতো তাই মনে পড়ে না। কান্না ভেজা গলা আম্বির। এমন না, পড়াশোনায় খুব চাপ, আর চাকরি না করলে তোমাদের ঢাকায় নেব কেমনে? তোমাদের বয়স হয়েছে, পালতে হবে না? কপালে চুমু এঁকে দিলেন আম্বি। বললেন হাস্য গলায়, মেয়ের কথা শোনো, এই ভিটে মাটি ছেড়ে কই যাব? তুই ভালো থাক। আর হইছে, এত কথা বলতে হবে না। আমি খাবার বাড়ছি, তুই আয়। মৃদু হেসে ব্যাগপত্র নিয়ে রুমের দিকে হাঁটা দিল মৌ। আম্বি খাতুনও গেলেন রান্ধন ঘরে। হামার এই উত্তরবঙ্গ অধিকাংশেই অবহেলিত জনপদ। শুধু রংপুর সিটি কর্পোরেশনের অধীনে শহর চাকচিক্য, বড় কলেজ বিশ্ববিদ্যালয়ে জীবনমান উন্নত, তবে বাকি জেলাগুলোতে এখন সব উন্নত হচ্ছে। জীবনযাত্রার মান বাড়ছে। বেশ রাত করে বাড়ি ফিরল মৌয়ের মামা শহীদুল। মেয়েকে দেখে অবাক হলেন কিছুটা। মৌ সালাম জানিয়ে সামনে দাঁড়ালো। সালামের জবাব নিয়ে মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন ভদ্রলোক। বললেন অভিমানী গলায়, এত বছর পর বাড়ির কথা মনে পড়ল? এত রাত হলো কেন? আমি তোমার আশায় বসে আছি। আমার মা আসছে, জানলে এত দেরি করতাম না। খাইছো তুমি? না, তোমার সাথে খাবো জন্য পচিয়ে বসে আছি।
মৌ নিজের হাতে সবার পাতে খাবার বেড়ে দিচ্ছে। ছোট পরিবার তার, বুড়ো বুড়ি সহসে, শুধু একটাই তো মামা বোন আছে, বিয়ে হয়ে গেছে তার। খাওয়া মাঝে বলে ওঠেন শহীদুল। কাল মেয়ের জামাইকেও দাওয়াত করুম, এসে ঘুরে যাবে। এখন কটা দিন। খাওয়া শেষে রুমে এসে শুয়ে মৌ, ঘুম আসছে না তার। একবার ডানে একবার বামে গড়াগড়ি খাচ্ছে বিছানায়, আর বিগত দিনগুলোতে হওয়া ঘটনা ভাবছে। কত সুন্দর একা একটা মেয়ে শহরে বাঁচতেছিল শান্তিতে। একলা মেয়ে একটা শহরে থাকা অনেক কঠিন। চারপাশে হায়নারা ওত পেতে থাকে, কখন সুযোগ পেয়ে খুবলে খাওয়া যায়, কিন্তু তার সাথে এমন হয়নি। হবে কি করে? অন্তর্মুখী পড়ুয়া মৌ শুধু কলেজ থেকে ফ্ল্যাট আর টিউশনে যায়। সরকারি হসপিটালে চান্স হওয়াতে তেমন কষ্ট করতে হয়নি, আর যা টুকটাক দরকার তা মারিয়াই দেয়। সে তো বড়লোক বাড়ির মেয়ে, থাকেও নিজের ফ্ল্যাটে। এই সুন্দর একাকিত্ব জীবনে হুট করে কালবৈশাখী ঝড় আসলো একদিন। তারপর থেকে রাস্তাঘাটে উত্তপ্ত করা, ওড়না টেনে হেনস্থ করা এমন নয় সে ফিরিয়ে দিত। সে নিজেই চায় তার এই ছোট্ট জীবনে কেউ আসুক, ওর শক্ত ভিত হয়ে আগলে রাখুক, কিন্তু সব চাওয়া তো পূরণ হওয়ার নয়। আসলো এক জানোয়ার, সে নেশা করে, চরিত্রের ঠিক নেই, এমন পুরুষ কখনো ভালো হয় না। নিজের মত গড়ে নিতে গেলে এরা এমনই থাকে। নিজের এই অসহায়ত্ব নিয়ে নির্জন নিস্তব্ধ রজনীতে হু হু করে কেঁদে উঠল মৌ। কার কাছে গেলে এর সুরাহা পাবে? পুলিশ টাকার কুমির। মারিয়ার বাবাকে রাস্তায় বেধড়ক পিটিয়েছিল সাহায্য করার জন্য। চাপা স্বভাবের মেয়েগুলোর এই এক সমস্যা, এরা সহজে মানায় নিতে পারে না, দু চার কথা বলে দূরত্ব কমাতে পারে না, কারোর সাথে মিশতে পারে না। ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে যায়, তবুও মুখে কিছু আসে না। নিজের সমস্যা যদিও সাহস করে কারো কাছে কিছু জানায় সাহায্য করার জন্য, সেই মানুষটার ক্ষতি হলে ভয়ে আরও কুঁকড়ে যায়, নিজেকে আরও গুটিয়ে নেয়। আব্বু, আমার একা করে কেন গেলে? খুব কষ্ট হয় এই দুনিয়ায় চলতে। নীরব রজনী আজ বেদনার্ত হয়ে উঠল এক রমণীর বুক ফাটা চাপা কান্নায়। ভারী হয়ে উঠল এই চার দেয়ালের ভেতরের পরিবেশ। কাঁদতে কাঁদতে এক সময় ঢলে পড়ল ঘুমেই। বোবা নারীর গহীন থেকে হয়তো বেরিয়ে আসছিল কিছু কথা। এই ঘুম আর না ভাঙুক, এই ঘুম আর শেষ না হোক। সকালে একটু দেরি করে ঘুম ভাঙল রামিমের। বিছানায় শুয়ে কতক্ষণ পড়ে রইল সে অমনি। শরীরটা তার ম্যাচ ম্যাচ করছে, লম্বা শাওয়ার না নিলেই নয়। ভাই হয়তো চলে গেছে অফিসে, তাই বেশ সময় নিয়ে শাওয়ার শেষ করলো। কোমরে তোয়ালে পেঁচিয়ে ওভাবেই নিচে নেমে আসলো সে। জোরে হাঁক দিল, খালা, ব্রেকফাস্ট দাও। আর আজ এখনো কফি পাইলাম না কেন? ডাইনিংয়ে উপস্থিত হলে টেবিলে ভাইকে সকালে নাস্তা করতে দেখে ভ্রু কিঞ্চিৎ গোটালো রামিম। বলল, ভাই এখনো বাসায় তুমি? আজ চাঁদ সূর্য কোন দিকে উঠেছে? শাহ রেহনাজ রাজ সময়ের হেরফের করলো। খালা, এক গ্লাস পানি দাও তো, ডুবে মরি। সাইমা এক গ্লাস পানি এগিয়ে দিল রামিমের দিকে। তা দেখে রাজ হাসল দুর্বোধ্য। রামিম একবার পানির গ্লাস, একবার ভাইয়ের মুখ আর একবার খালার মুখ দেখে ঠোঁট উল্টালো। ধপ করে চেয়ারে বসে পড়ল সে। রাজ ভাইয়ের প্লেট নিয়ে নিজ হাতে খাবার সার্ভ করে দিল, শুধালো, প্যাকিং শেষ? ঘন্টায় ঘন্টায় আপডেট জানাবে আমাকে। আর 4 জন গার্ড যাবে সাথে। রামিম চোখ বড় বড় করে ভাইয়ের কথা গিলল, বেজার কণ্ঠে নাকচ সুর ঢালল গলায়। ভাইয়া, এমন করলে কিন্তু যাব না। না যাও, রিল্যাক্স থাকতে পারবো আমি। অগত্যা রামিম চুপচাপ খাবার চিবোতে থাকলো, বেশি ঘাটালো না। আবার হিতে বিপরীত হয়। মাটির উনুনে রান্না বসিয়েছে মৌ, পাকা হাতে সব সামলাচ্ছে। পুরো গ্রামের বাঙালি গিন্নি লাগছে ওকে। মাটির উনুনের রান্নায় খাবারের স্বাদ হয় অনেক। একটু কষ্ট হচ্ছে, তবে সানন্দে কাজ করে যাচ্ছে সে। সকাল থেকে মনটা ফুরফুরে। মামি, ইলিশের ঝোল শেফালি খালারে দিয়ে আসি। আয়, তা বলা লাগে? মামির অনুমতি পেয়ে রান্না শেষে চলল সে তরকারি বাটি নিয়ে। গ্রামে এখনও এইসব ছোট ছোট রেওয়াজ আছে। ভালো মন্দ কিছু রান্না হলে এ বাড়ি ও বাড়ি পাঠানো, টাটকা আনাজপাতি দেওয়া নেওয়া। আম্মু, কফি দাও। তপ্ত দুপুরে ঘেমে নেই একসা হয়ে ফিরল নাহিদ। ঘামে ভিজে গায়ের শার্ট লেপটে রয়েছে শরীরে। নিজের গায়ের ঘামের গন্ধে নিজেরই পেট গুলিয়ে উঠছে যেন। ড্রয়িং রুমে এসে কথাটি বলে সোজা চলে গেল নিজের রুমে। গোসল না দিলে হচ্ছে না। বাড়ির বড় ছেলের কাঁধে দায়িত্বটাও বেশি। গোসল দিয়ে বেরিয়ে এলো ওয়াশরুম হতে। রুমে কফির মগ না পেয়ে নিজেই আবার নিচে নেমে আসলো। গেল রান্নাঘরে সোজা। ছেলেকে দেখে নার্গিস বেগম বললেন, টেবিলে বস, ভাত খাবি। খালি পেটে কফি খাওয়ার দরকার নাই। আচ্ছা। মিথিলা বুড়ি কই? বাসায় আসলে তো গলায় ঝুলে পড়ে। তাকে আর পাবি?
আয়াতকে নিয়ে ও এখন এ বাড়ি ও বাড়ি চড়ে বেড়াচ্ছে। মনির কথায় হাসলো নাহিদ। কথার ফাঁকে নসি এলো সেখানে। ভাইয়ের হাত জড়ায় ধরে নালিশ জানায়, বদমাইশটা আজ বাড়িতে আসুক, মজা দেখাবো। সব চকলেট নিয়ে বেরিয়েছে পাড়ায়। বলে গাল ফোলালো। নাহিদ তা দেখে গাল টেনে দিল। টেবিলে খাবার দিলেন নার্গিস রহমান। ছেলের পাশে বসে জিজ্ঞেস করলেন, ওদিকের কি খবর? নাইম, নবীন, নাহিন ওদের দেখলাম না বাড়িতে। ওদের কথা বাদ দাও আম্মু। নবী আর লিমন ঢাকায়, নাইম ভাই হাসপাতাল থেকে ছুটি পায়নি। আর নাইম ভাই একবার শিশু ওয়ার্ডে তো একবার গাইনি ওয়ার্ডে দৌড়ঝাঁপে ব্যস্ত। আমিও হাসপাতাল থেকে আসলাম, আর খাবার নিয়ে যেতে হবে। চাচা চাচিরা তো বুবুর কাছে। বোনের হাতে খেতে খেতে জবাব দিল নাহিদ। মিনারা ছেলের পাতে তরকারি তুলে দিয়ে বলল, সব তো বুঝলাম, কিন্তু এতিমখানায় দাওয়াত দেওয়া হয়েছে, কারো মুখে এই কথা শুনলাম না। দেখেছো, ভুলে গিয়েছি আম্মু, বাবুটা একদম তার বাবার মতো হয়েছে। কোলে নিয়েছিলাম একটুখানি। ছেলের হাস্যজ্জ্বল মুখের দিকে চেয়ে আছে নার্গিস রহমান। মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, ছোট ভাইয়েরা বিয়ে করে বাচ্চার বাপ হলো, তুই কবে বিয়ে করবি বাজান? এই শুরু হয়ে গেল তোমাদের। এই ছেলেকে বলে লাভ নেই, আরও অনেক কথা। বলে খাওয়া শেষ করলো নাহিদ। অনেক কাজ পড়ে আছে তার। ড্রয়িং রুমে বাড়ির সব পুরুষরা বসে আলোচনা সারছে। সিঁড়ি ভেঙে নিচে নামলো নওশি, মিথিলা আর পারু। বসলো বাবা আর দাদুর পাশে। নওশি বলল, ডাকছিলে দাদু? জি গিন্নি, অনুষ্ঠান শেষে বৃদ্ধাশ্রমে যাইতে হবে আপনাদের। ভালো কথা, দাদিমার কবরও জিয়ারত করব আমি, দুস্থদের কাপড় দিব। কলিজা, সব হয়ে যাবে। তোমার ওই ভাইরা সব কালকের মধ্যে ব্যবস্থা করে দিবে। নওশির কথার জবাব দিল নাহিদ। ভেসে আসে তখনই, আম্মু, তোমার মনি কি যাবে কবর জিয়ারত করতে? যাবে আব্বু, আমি বললে মানা করবে না। বাবার কথার জবাব দিল নওশি। সকাল 10টা। আজ রামিম বসুন্ধরার মেইন অফিসে আসলো। একটু পর রওনা হবে সে। দীর্ঘ 6 ঘন্টা জার্নির পথ। এখন রওনা দিলে 4:30, না হলে বিকেল 4টায় গ্রামে পৌঁছবে। বিদায় জানাতে আসলো সে। আসবো স্যার? গম্ভীর কণ্ঠে অনুমতি চাইল কেবিনে ঢোকার। আসো। কে আসলো না আসলো সেদিকে খেয়াল নেই। না চেয়েও ল্যাপটপে টাইপিং রত হয়ে উত্তর দেওয়া দেখে বলল রামিম। অমনভাবেই উত্তর দিল রাজ, তোর কণ্ঠ আমি চিনি। কাজ রেখে ম্যানেজারকে ডেকে কফি দিতে বলে রাজ। ভাইয়ের মুখ চেয়ে জানতে চাওয়া প্রশ্ন ওর। সবাই আসছে তোর ফ্রেন্ডরা? জি ভাইয়া, চলো, নিচে দেরি হয়ে যাচ্ছে। দুই ভাই অফিসের নিচে নেমে গাড়ির কাছে আসলো। সবকিছু বুঝে শুনে দেখিয়ে দিল রাজ। অনুরোধ করলো, নবী, আমার কলিজাটাকে দেখে রাখবা। জি ভাই, চিন্তা করবেন না, নিজের পরিবারেই যাচ্ছেন। হ্যান্ডশেক করে রাজকে আশ্বস্ত করলো নবী। একে একে সবাই রাজের থেকে বিদায় জানিয়ে উঠল গাড়িতে। রামিম জড়িয়ে ধরলে রাজের দুশ্চিন্তার শাসন। কলিজা, খাওয়া দাওয়ায় অনীহা করবি না, ফোন কাজ ছাড়া করবি না, আর বাসা থেকে বের হবি না বেশি। গিফট নিয়ে যাস কিছু, পৌঁছে ফোন দিবি। কপালে চুমু খেলো ভাইয়ের। রামিম ভাইয়ের দুগালে আদর দিয়ে গাড়িতে উঠল। রাজ একবার তাকালো গার্ডদের দিকে। কড়া কণ্ঠে আদেশ ছুড়ল, কলিজার উপর থেকে যেন নজর না সরে। গাফিলতি হলে একটাকেও আস্ত রাখবো না। ছোট থেকে কাজ ছাড়া করেনি সে কখনো। কোথাও গেলে সে সাথে করে নিয়ে যেতে, বুকে আগলে মানুষ করেছে। রাতে ভাইয়ের কপালে আদর না দিলে তার ঘুমও আসে না। বড় হয়নি কলিজাটা তার কাছে। শূন্য হলো যেন বুকটা। শুধু চেয়েই রইল চলন্ত গাড়িটির পানে। অস্থির রাজকে ফেলে গাড়ি চলল দূরের ঠিকানায় পরিচয়হীন আতিথেয়তা রক্ষায়। সময় গড়ায় গন্তব্যের কাছাকাছি এসে নীরবতা ভাঙে গাড়ির ভেতরে। বিলীন হয়ে বাজতে থাকা গানের ছন্দ। মুখ খুলে রামিম, তোদের পরিবার কেমন? এত বছরের বন্ধুত্ব জানা হলো না। অনেক বড় পরিবার ভাই। আমার দোলা ভাইরা 3 ভাই ছিল, আমার বাবা চাচারা 5 ভাই বোন, আর আমরা কাজিনরা 7 ভাই বোন। সবাই একই গ্রামেই থাকে? জি ভাই। অনেক ভাগ্যবান তুই। ভাইয়ের জন্য নিজেরও অস্থির লাগছে খুব। বুকটা পুড়ছে তারও। আজ ঘুমোবে কিভাবে ভাইটা তার? কপালে ভালোবাসার স্পর্শ না পেলে যার ঘুম আসে না, কিভাবে থাকবে এই কটা দিন? ভাবনা পাশে রেখে ড্রাইভিং সিটে বসা রাকিনকে ফের বলল, কোনো শপের সামনে গাড়ি থামাস, খালি হাতে যাওয়া যাবে না।
শপের সামনে এসে গাড়ি থামালো রাকিন। গার্ডরা এসে দরজা খুলে দিলে বের হলো সবাই গাড়ি থেকে। মাঝখানে বগুড়া থেমেছিল তারা। তারপর আবার একটানা যাত্রা। রামিম লিমনকে সাথে নিয়ে হাঁটা দৌড়ল শপের ভেতর। টুকিটাকি নানা কথা জেনে নিচ্ছে তার কাছ থেকে। গেটের সামনে আসা মাত্রই হঠাৎ গুলির শব্দে কেঁপে উঠল সব। রামিম লিমনকে বুকে আগলে গাড়ির আড়ালে সেটে গেল। সবাই ভীত সন্ত্রস্ত এমন হঠাৎ আক্রমণে। কিছু বুঝে ওঠার আগেই পরপর গুলি ধেয়ে আসতে লাগলো তাদের দিকে। গার্ডরাও অনুমানে পাল্টা প্রতিহত করতে লাগলো সেফ জোন থেকে। মুহূর্তেই যেন জায়গাটা রণক্ষেত্র পরিণত হলো। চারপাশের মানুষজন ছোটাছুটি করছে। তোফ অবস্থা বেগতিক দেখে দ্রুত জরুরি সাহায্যের জন্য 999-এ কল দিল। কেননা পরিস্থিতি নাগালের বাইরে। রাকিন গাড়ির পাশে নিজেকে আড়াল করে কোমরে গোজা বন্দুকটা বের করে নিশানা লাগালো। শব্দ তুলে বাহু চেপে ধরে মাটিতে বসে পড়ল রাকিন। খারিত স্রোতে রাঙা রঙিন হলো সাহসাই। রামিম ছুটে এসে ধরল ওকে। এমন ধরপাকড়ের সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে। দিক ভ্রান্তের ন্যায় রামিম রাকিনের এক হাত পিঠে নিয়ে গাড়িতে তুলল। তৌফও ড্রাইভিংয়ে বসলো। নবী, লিমনকে আগলে রাখ, ভয় পাচ্ছে ও। এমন একটা সময়েও খেয়াল রাখতে ভুলল না রামিম। গাড়ি চলল সোজা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বিকেলে মিথিলা, পারু আর রহিম চাচাকে নিয়ে বের হলো মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। বাড়ির সবাই ব্যস্ত এখন। উপায়ন্তর না পেয়ে একাই বের হলো তাদের নিয়ে। শপের সামনে গাড়ি থেকে নেমে এমন রক্তাক্ত অবস্থা দেখে করুণ অবস্থা হলো সবার। এত রক্ত দেখে গা গুলিয়ে উঠল মিথিলার। মুখে হাত চেপে বড় বড় নিঃশ্বাস ফেলছে সে। আহত মানুষরা গোঙাচ্ছে, অনেকেই তাদের সাহায্য করছে। ব্যস্ত জায়গায় হঠাৎ এমন হওয়াতে ক্ষতি একটু বেশি হয়েছে। পারু চেঁচিয়ে উঠল তৎক্ষণাৎ। আফামনি, এনাদের হাসপাতালে নিতে হবে। চাচা, তুমি ধরো, একটু গাড়িতে তুলতে হবে। 3 জন মিলে 4 জন আহত লোককে গাড়িতে করে নিয়ে চলল হাসপাতালে ভর্তি করাতে। আজ বিকালটা গুমোট ভাব, ভ্যাপসা গরম পরিবেশে। তেমনই অস্থির রাজের মন। অফিসের কেবিনে চেয়ার বসে কোনোই ঠেকিয়ে এক হাতে সিগারেট, অপর হাতে টেবিলের উপর পেপার ওয়েট ঘোরাচ্ছে সে। এমন সময় তার ম্যানেজার আসে কেবিনে। নক করে সাড়া না পেয়ে ভেতরে প্রবেশ করে ভনিতাহীন কথা ওনার। স্যার, একটু সময় দিতেন, ইটস ইমার্জেন্সি। বলো। একই ভঙ্গিতে উত্তর রাজের। স্যার, 2টা ফাইল চেক করেননি এখনো, আর আপনি যে ফাইলগুলো চেক করতে বলেছিলেন সেগুলো শেষ। এখন শুধু আপনার সাইন লাগবে, তাহলে সেগুলো বায়ারের কাছে পাঠাতে পারবো। দাও। অন্যমনস্ক হয়ে ফাইল না খুলে উপরেই সাইন করে দিল সে। তা দেখে ম্যানেজার নিজেই অবাক হলেন। ভুল শুধরে দিতে কথা পারলেন। স্যার, আপনি ঠিক আছেন? এখনো সেভাবেই বসে, এক হাতে সিগারেটের ওপর, হাতে কলম ফাইলের উপর রাখা। এই কথায় রাজ মাথা তুলে তাকালো, ভ্রুতে ভাঁজ। ম্যানেজার তা দেখে খুব কাচুমাচু করে বলল, স্যার, সাইন ঠিকভাবে করে দিন। রাজের সদ্বিদ ফিরল যেন। খানিক অপ্রস্তুত দেখালো তাকে। সাইন করে দিয়ে আদেশ ছুড়ল, ইউ মে লিভ। মিস্টার জসিম নড়ে চড়ে উঠলেন, রয়ে শোয়ে শুধালেন, শরীর খারাপ আপনার? আপনাকে আজ অনেকটা উস্কো খুস্কো লাগছে। ঠিক আছে আমি, কাজ ঠিকভাবে হওয়া চাই। ভদ্রলোক ফাইলপত্র সব তুলে নিয়ে বেরিয়ে গেলেন কেবিন থেকে। বেশি ঘাটাঘাটি করা ঠিক হবে না। নিশ্চয়ই কলিজার জন্য স্যারের এমন অবস্থা হয়তো। সব পেছনে ফেলে রাজ শটান দাঁড়িয়ে গেল। হুঙ্কার ছুড়ল, মিস মিনা, চপার রেডি করুন, আমি গ্রামে রওনা দিব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি ইউনিটের সামনে অস্থির হয়ে পায়চারি করছে রামিম। হাতে তার জ্বলন্ত সিগারেট। অগ্নি স্ফুলিঙ্গের ন্যায় তেতে সে নিজের রাগ সংবরণ এর চেষ্টা চালাচ্ছে। একটু আগে এখানে এসে হাসপাতালের স্টাফদের উপর এক দফা চোটপাট করা শেষ ওর। সরকারি হসপিটাল, এমনি গাছাড়া ভাব তাদের। এখন শান্ত ওর, কিন্তু রাগটা প্রকট রয়েছে, পুষতে অনবরত। নার্সকে কেবিন থেকে বের হতে দেখে হাতে সিগারেট ফেলে ডাকে। প্রশ্ন করে রামিম, কি অবস্থা এখন রোগীর? আউট অফ ডেঞ্জার স্যার। শুনে একটু শান্ত হলো সে। গিয়ে বসলো করিডোরে পাতানো চেয়ারে। কিছুক্ষণ থম মেরে বসে থাকলো। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। ভাইয়া ফোন দিচ্ছে বারবার, কি করব? তোফের কথায় মুখ তুলে তাকালো তার দিকে। 2 হাতে মুখ মুছে স্বাভাবিক গলায় বলল, টেক্সট করে দে, আমার গলার স্বর শুনতে বুঝতে পারবে। তোফ তাই করলো। রামিম দাঁড়িয়ে গার্ডদের ইশারায় কাছে ডেকে শক্ত কণ্ঠে আদেশ ছড়ে, আশপাশের সব সিসিটিভি ফুটেজ কালেক্ট কর, বাস্টারদের আমার পায়ের কাছে এনে ফেল, না হলে তোদেরকে আস্ত রাখবো না। আর হ্যাঁ,
আর এই থানার ছাত্র নেতাদের খবর দিয়ে আমার কথা জানাও, ছেলেপেলে দরকার আমার। বসের হুকুম পেয়ে কাজে লেগে পড়ল সব। তোফ বেঞ্চে বসে কোল্ড ড্রিঙ্কসে চুমুক বসাচ্ছে, রামিমও পাশে বসলো। পকেটের থেকে সিগারেটের শলাকা বের করে ঠোঁটে চেপে নিয়ে দু হাতে লাইটার জ্বালিয়ে সিগারেট ধরালো পুনরায়। একটানে সব গলগলিয়ে ধোঁয়া ছেড়ে দিল হাসপাতালের করিডরে। মিথিলারাও পৌঁছালো তখনই। রহিম চাচা আগেই দিয়েছে কর্তৃপক্ষকে যে তারা আসছে। গাড়ি থামতেই স্টাফরা স্ট্রেচার নিয়ে হাজির। ওরাই সব দেখে নিল নিজেদের মতন। ধীরে সুস্থে মিথিলা আসলো পেছনে, সবটা বুঝিয়ে বাসায় চলে যাবে সে। ফ্রেশ হওয়া দরকার। গা গুলিয়ে উঠছে ওর। করিডোরে আসতে বিশ্রী সিগারেটের গন্ধে মুখে নাকে ওড়না চেপে ধরল সে। ক্ষোভ নিয়ে তাকালো উৎস পানে। রামিমের ধ্যান নেই এসবে। সে একমনে সিগারেট টানছে। তার হয়তো মনে নেই এটা হসপিটাল। পারু তার অবস্থাও শোচনীয়। মিথিলা আর সহ্য করতে না পেরে গটগট পায়ে এসে থামল রামিমের সামনে। কিছু বুঝে ওঠার আগেই ওর হাত থেকে সিগারেট নিয়ে মাটিতে ফেলে পা দিয়ে পিষ্ট করলো। যেন রামিমের উপর আসা রাগ এটার উপর মেটালো। তো চোখ বড় বড় করে বোঝার চেষ্টায় যে কি ঘটলো। মুহূর্তেই এটা কি হলো রামিমও অবাক নেত্রে দেখছে রমণীর ঔদ্ধত্য। ফের পিষে ফেলা সিগারেটের দিকে তাকালো একবার। অপরিচিত রমণীর মুখের দিকে তাকিয়ে গর্জে উঠবে বলে উঠে মিথিলা। এটা হসপিটাল, ছাইপাশ ফোকর জায়গা না। রাস্তাটা ওই দিকে, বাইরে গিয়ে টানুন অভদ্র কোথাকার। হাতের ইশারায় রাস্তা দেখিয়ে সামনে পা বাড়াতেই রামিম উঠে সামনে এসে দাঁড়ালো। রাগে রিরি করা শরীরে চোখ ছোট ছোট করে বলল, তোমার সাহস তো কম না মেয়ে, জানো আমি কে? হোয়াট এভার, অন্যায়টা দেখিয়ে দিলাম। আর অসভ্যের মতো তুমি কেন বলছেন? আমি আপনার পরিচিত লাগি? রামিম থতমত খায় শেষের কথায়। তেতে হাত উছিয়ে ঝাড়ে দিতে যাবে তো সামলে নিল ওকে। টেনে বাইরে বের করলো করিডোর থেকে। এমনি রেগে আছে প্রচুর, হিতে বিপরীত না হয়ে যায় আরও। এখানে কেউ নেই, সে আর রামিম শুধু। আগেও হাসপাতালে সিন ক্রিয়েট করেছে, নতুন করে হাইপার হলে একা সামলাতে পারবে না ও। মিথিলা ডক্টরদের কথা বলে বের হলো বাইরে। পাশে তার পারু আর রহিম চাচা। বাইরে এত ছেলেদের দেখে বেশ অবাক হলো তারা। আসার সময় এত মানুষ তো ছিল না। আর ও তো না ভেবে দ্রুত গাড়ির কাছে আসলো। রামিম পথ আগলে রুদ্ধ করলো তাদের। ঠোঁটে তার বাঁকা হাসি। এত তাড়া কিসের, একটু পরিচিত হই। মিথিলা মাথায় দেওয়ার ওড়না ঠিক করে চোখ ছোট করে বলল, আপনার আশেপাশে এই যে এত সঙ্গপাল আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন আমি কে, উত্তর পেয়ে যাবেন আশা করি। রামিম তাচ্ছিল্য সুরে বলল, ওরা কেউ তোমার দিকে তাকাবেও না, জানা দূর। এটা ঠিক বলেছেন, ওদের এই সাহস হবে না। আমি নিজে যদি ওদের সামনে গিয়ে দাঁড়াই, স্বেচ্ছায় মাথা নত করবে। কারণ ওরা জানে আমি রহমান বাড়ির ছোট গিন্নি, মিশকাতুল রহমান মিথিলা। রামিম এবার বেশ কৌতূহলী হলো। ঘাড় ঘুরিয়ে দেখে নিল ছেলেদের। আসলেই সব মাথা নিচু করে রয়েছে। রমণীর মুখে চেয়ে চোখ ছোট করে গভীরভাবে পরখ করলো। পায়ে 4 ইঞ্চি মতো হবে পেন্সিল হিল। হাইটে কম না, বয়স অল্প জন্য হয়তো পরেছে উঁচু জুতা। চকলেট কালার সালোয়ার কামিজ, ওড়না দিয়ে মাথায় কাপড় দেওয়া, বেশ মার্জিত আধুনিক মেয়ে। মেয়ের গায়ের গোলাপি ফর্সা রঙের সাথে বেশ মানিয়েছে ড্রেসিং সেন্সটা। এক কথায় অপ্সরা। আবার এমন ইউনিক গায়ের বরণ খুবই কম দেখেছে সে। গাড় কিঞ্চিত নামিয়ে শীতল গলায় বলল, মেয়ে বড় ভুল করলে তুমি। রামিম কথা বাড়ালো না, পথ ছেড়ে দিল। গাড়ির দরজাটা খুলে দিন। শক্ত কণ্ঠের আদেশে রামিম বিস্মিত এই মেয়ের সাহসে। চোখ দুটো প্রকট হলো সহসাই। বাহ, বাবার রাজকন্যা রামিমকে হুকুম তামিল করছে, এটা বলারও যুক্তি আছে। বিনা বাক্য ব্যয়ে খুলে দিল গাড়ির দরজাখানা। একটা মেয়ে আজ ওর মুখের সিগারেট ছিনিয়ে নিল, আবার অভদ্র বলে আদেশ করে গাড়ির দরজা খুলে নিল। আর সে রাগ না করে আছে, যেখানে সম্মানের ধার ধারে না তুই তুকারি। যার মুখে যে মেয়ে হোক বা মহিলা সে তুমি করে কথা বলল, ভাবা যায়। মিথিলা উঠে পড়ে গাড়িতে। ফিরেও দেখল না রামিমকে। গাড়ির দরজা লক করে হাসি হাসি মুখ করে রামিম সরে দাঁড়ায় দূরে। প্রায় রাতের দ্বীপ্রহর নাগাদ রাকিনের রিলিজ করিয়ে সব দিক সামলে রামিম ফিরল সবাই। রহমান বাড়ির সামনেই একে একে নামলো ওরা গাড়ি হতে। সবাই বিস্মিত নেত্রে বাড়িটি দেখছে। গ্রামেও এত বড় বাড়ি হয়? মনে প্রশ্ন আসছে তাদের। নবী দারোয়ানকে ডাক দিয়ে কাজে পড়ল। চাচা, গাড়ি গ্যারেজে রেখে দিয়েন আর আউট হাউসে গার্ডদের থাকার ব্যবস্থা করে দিন। দাদুকে জানিয়ে দিবেন আমরা এসেছি।
বাবা, তোমরা ভিতরে আসবে না? না চাচা, রাত অনেক হলো, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিব, কাল সকালে আসবো একবার। নবীর কথার পাছে রামিম নিজের ওয়ালেট থেকে একটা 500 টাকার নোট বের করে দারোয়ান চাচাকে দিতে চাইলে নবী হাত ধরে আটকে দেয় তাকে, সাবধানী সুর তুলে কথায়, ভাই এমন আর কখনো করব না, দাদু রাগ করবে। দারোয়ান চাচা হাসি মুখে চলে গেলেন কাজ সারতে। রামিমরাও চলে গেল নবীর পেছনে তাদের বাড়িতে। নবীদের দোতলা বাড়িটি বর্ণিল আলোয় সেজেছে, কাল বাদে পরশু অনুষ্ঠান। আত্মীয় স্বজনরা ভিড় জমাচ্ছে, রামিমরাও উপস্থিত হলো সেখানে। গার্ডরা ড্রয়িং রুমে ব্যাগপত্র রেখে চলে গেল তাদের নিজেদের জায়গায়। একে একে সবার সাথে পরিচয় পর্ব আর কর্মদন শেষ করলো তারা। নবী জানিয়েছিল তারা ফিরছে, তাই সবাই জেগে অতিথি আপ্যায়নে। রামিম এত আন্তরিকতায় আর স্নেহে আবেগে আপ্লুত হলো, অনেকদিন পর এমন সান্নিধ্য পেল সে পরিবারের। নবীর আম্মু রামিমের গালে হাত বুলিয়ে তাড়া দেয়, বাদান অনেক পর জার্নি করে এসেছেন, যান রুমে গিয়ে ফ্রেশ হন, আমি খাবার রেডি করতেছি। আন্টি, আমি আপনার ছেলের মতো, বাজান ডাকলেন অথচ আপনি করে বলছেন। রামিমের কথায় অমায়িক হেসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন নুসরাত বেগম, আচ্ছা বাদান, তুমি ডাকবো। সবার জন্য আছে, যার যাত্রা তাদের বাড়িতে দিয়ে দিয়েন। চলে গেল নিজের রুমে। নবী দেখিয়ে দিল সবার থাকার ঘর। রাতের খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে আধশোয়া হয়ে ফোন ঘাঁটছে রামিম। ভাইকে ফোন দিল কিন্তু ধরল না, হয়তো চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছে। এমন সময় নক করার শব্দে তাকায় বন্ধ দরজায়। বাড়ির কেউ হতে পারে ভেবে দরজা খুলে দেখে একটা পিচ্চি পরী দাঁড়িয়ে আছে। কিছু বলবে তার আগে জিজ্ঞেস করে আয়াত, তুমি কি নতুন চাচ্চু? জি, কিন্তু তুমি এত রাতে এখানে, নাম কি তোমার? হাঁটু ভেঙে বসলো মুখোমুখি রামিম। আয়াত কোমরের দুপাশে দুহাত দিয়ে দেখছে শুধু শহুরে মেহমানকে। উত্তর দিল ক্ষণ পরে, আমার নাম আয়াত। সুন্দর নাম, কিন্তু আমি তোমাকে কি নামে ডাকবো বলো তো? মামনি না সুইটহার্ট? তুমি আমায় আম্মু ডাকতে পারো, সবাই আমায় আম্মুই ডাকে। আম্মু ডাকবো? জি, তুমি তো আমার নতুন চাচ্চু, তাই জন্য আম্মু ডাকবে। রামিম প্রাণটার পাকা পাকা কথায় এসে দিল, টেনে দিল গাল। এমন কথায় জানতে চাইল, আমি তোমার চাচ্চু কে বলেছে? বাবা বলেছে। আয়াতের উত্তরে জড়িয়ে নিল ছোট্ট প্রাণটাকে, আষ্টে পৃষ্ঠে বুকের ভিতর ঢুকিয়ে নেবে যেন। আম্মুটার এই আদরটা। দুচোখ চলছল করে উঠল, বুকের কোথাও শীতল আবেশে ভরে গেল যেন কত শত বছর পর নিজেরও মনে নেই ওর। আম্মু। জেগে উঠে শত সহস্র চুমু এঁকে দিল ছোট্ট মুখখানায়। ছোট মায়ের সান্নিধ্যে বাচ্চা বনে গেলে নিজেও সে। কণ্ঠে আকুল আবদার ছুড়ল, আম্মু আজ তুমি আমার সাথে থাকবে, আমার এই বুকে। প্রাণটা বুঝল না তার সামনে থাকা একরোখা মানুষটার চোখের ভাষা, তার আকুলতা, একটু ভালোবাসা পাওয়ার তৃষ্ণা। তার স্বরে বলল আয়াত, তোমার সাথে থাকলে তুমি আমায় বই পড়ে শোনাবে। কোলে তুলে দাঁড়িয়ে গেল রামিম, মৃদু হেসে কপালে চুমু খেলো, আদরে কণ্ঠে বলল, আজ এই বান্দা তার মায়ের গোলাম, যা বলবে সব করব, কিন্তু আমায় অনেক আদর দিতে হবে। রাতে আমাকেও আইসক্রিম খাওয়াতে হবে তাহলে। ওকে, ডিল ডান। তুমি কার সাথে এসেছো আম্মু? আব্বুর সাথে। আব্বু এখন দাদুর রুমে কথা বলছে, আমি একাই আসলাম তোমাকে দেখতে। রামিম রুমে ঢুকে কল লাগালো গার্ডকে আইসক্রিম নিয়ে আসার জন্য। বাবু হয়ে আতকে কোলে নিয়ে কথা জড়িয়ে বসলো খাটে। বেড সাইড টেবিল ড্রয়ার হতে চকলেট নিয়ে ছিঁড়ে দিল তার নতুন আম্মুকে। শুরু হলো তাদের আদুরে আলাপ আর খুনসুটি। রামিম সব জেনে নিচ্ছে বাড়িতে কে কে আছে, কে কী করে, সবাই কেমন। সাথে আদরে সিক্ত করছে প্রাণটাকে। আর আয়াত বুড়ি চকলেট খাচ্ছে আর প্রশ্নের জবাব দিচ্ছে একটার পর একটা। হেমন্তের শেষ ভাগ, শীতের চাদরে মোড়ানো সকাল। ঘুম ভাঙল মিথিলার পিট পিট করে, চোখের পাতা কয়েক ঝাপটে আবার বুঝিয়ে নিল সে। গাইড কমফোর্টার দিয়ে পুরো আবৃত করলো নিজেকে পুনরায়। আজ সকালটা অন্য রকম। মায়ের বকা নেই, বিছানায় গড়াগড়ি খাওয়ার মাঝে ডাক এলো তার, আপামনি ওঠ তাড়াতাড়ি, রেডি হয়ে নাও, সবাই খোঁজ করতেছে তোমার। পারুর কথা শুনে ডাক দিল তাকে রুমে আসতে, অনুনয় করলো, রুমটা গুছিয়ে দাও আপু। পারু রুমে আসলে কথাটা বলেই অগোছালোভাবে বোনের রুমে ছুটল সে। নসি তখন নিজের ড্রয়িং বুকে ড্রেস ডিজাইন করছিল টুকটাক সময় কাটাতে। কারো ধূপধাপ শব্দে ভাটা পড়ে কার্যে। মুখ তুলে দেখে, আপু মেহেদি দিয়ে দাও। আয় বস।
এক কথায় সায় দিল বোনের আবদারে নওশি। তারপর খুব যত্নে বোনের হাতে মেহেদি দিয়ে দিতে লাগলো সে। নভেম্বরের শীতের আমেজে মাতোয়ারা রহমান বাড়ি চারদিকে অগ্রিম শীতপিঠার গন্ধে মোমো করছে। আজ আবার বাড়িতে আকিকার অনুষ্ঠান, মানুষজনে গিজ গিজ করছে, সবার ছোটাছুটি হরদম। বাড়ির পুরুষরা ব্যস্ততার ফাঁকে এখন ড্রয়িং রুমে বসে চা আড্ডা দিচ্ছে। মিথিলা নওশিও নেমে এলো নিচে। তুরন্ত মিথিলা হাঁক পারল, মামুনি খেতে দাও। প্লেটে খাবার নিয়ে আসলেন মিনারা রহমান। বসলেন সোফায় আদরের ভাতিজির পাশে। খেতে লাগলেন মনির হাতে। মিথিলা তৃপ্তি নিয়ে দুহাতে তার মেহেদি দেওয়া বাবু হয়ে বসে খাচ্ছে চুপচাপ। রামিমরাও উপস্থিত হলো সবাই সে সময়। বসার ঘরে এসে সবার সাথে পরিচয় আলাপ সারল কালে। মিথিলার নজর পড়ে তাদের উপর। এক প্রকার উচ্চ গলে বলে ওঠে, মনি, মাথার কাপড় তুলে দাও। ধ্যান কই থাকে তোমার? ও হ্যাঁ, দিচ্ছি। বাড়িতে পরপুরুষের আগমনে দ্রুত এঁটো হাতেই কাপড় ঠিক করে নিল মেয়ের। মিথিলার কথায় সবার নজর পড়ল তার দিকে। রামিমও তাকালো, বড় বড় আখিদয় তাক করে সময় ধরে বিড়বিড়ায়, ভুটকি ধানি লঙ্কা এখানে থাকবে তো? রহমান বাড়ির মেয়ে। বাবা, টেবিলে আসো, সকালে নাস্তা করবে। রামিমের ধ্যান ছুটল নার্গিস রহমানের ডাকে। সোফা থেকে উঠে চলল টেবিলে। খাওয়ার মাঝে আর চোখে দেখতে লাগলো মিথিলাকে। অগোছালো এক মেয়ে, স্নিগ্ধতা যেন তাও কিঞ্চিত কমেনি। ফোলা আরও তিম গাল, বুঝে আসা চোখের ভারী পাতা, চিকন হাত দুটো আরও গোলাপি আভায় ভরা। ঠোঁট দুটো থেকে যেন এখনই টকটকে লৌহ গড়িয়ে পড়বে। রামিম চাহনি সরিয়ে মাথা দুদিকে ঝাঁকালো মোহ কাটাতে। টের পেল তার নজর বেহায়াপনা করছে। মনের ব্যাকুলতা বাড়ছে। টেবিল থেকে ভর্তি গ্লাস উঠিয়ে সাবার করে ফেলল সবটা। বেহায়া হয়ে আবারও আর চোখে তাকাতে নজরে নজর সন্ধির হলো দুজনের। কয়েক পল দেখে নেত্র সরিয়ে নিল রামিম। ওই চোখ তার দায় হয়ে উঠেছে, যেন ডুবিয়ে দেবে অতল মায়ায়। মিথিলা নজর সরালো না। ছেলেটার অবস্থা দেখে কেমন সন্দেহী খেয়াল মনে তার। শত আর না ভেবে খাওয়াতে মন দিল। তৎপর হাজির আয়াত জাপটে পড়ল পাশে থাকা বড় বোন নওশির কোলে। নওশি ঝুঁকে চুমু খেলো কপালে। জানতে চাইল, আম্মু, দেরি হলো কেন এত? আমি আব্বুর সাথে ছিলাম বলে কোল থেকে নেমে গেল রামিমের কাছে। এখন সে এটা সেটা আবদার পূরণের লোক পেয়েছে। রোদ মেঘের লুকোচুরি খেলা চলছে এই বিকেল নামা সময়। উত্তরীয় পবন রহমান বাড়ি আরও মাতিয়ে তুলেছে চারিদিকে। কথার শোরগোলে ভারী হয়েছে আবহ। বাচ্চাদের ছোটাছুটি হরদম। আনন্দের মাঝে বাড়ির গিন্নিদের জো নেই, জিরোবার। এর মাঝে ছুটতে ছুটতে এলো মিনারা। কফির কাপ বাড়িয়ে বলল, আম্মু, এটা রামিম বাজানকে একটু দিয়ে আসো তো। মিথিলা চুপচাপ ট্রেটা নিয়ে হাঁটা ধরল রামিমের রুমের দিকে। রামিম তখন বিছানায় পা ঝুলিয়ে বসে ফোনে কথা বলছে। দরজায় নক করলে উঠে খুলে যায় দিতে। তুমি কি চাই? আপনার কফি। মুখটা তেতো গেল মিথিলার। মনে মনে আওড়ালো, চুরি করতে এসেছি। উপরে মেকি হাসি দিয়ে হাতের কফি মগ বাড়িয়ে ধরল। তা দেখে দরজা থেকে সরে দাঁড়ালো রামিম। বলল, ভিতরে আসো। মিথিলা রুমে ঢুকলো। ট্রেটা সাইড টেবিলে রেখে ভ্রুতে তাচ্ছিল্য টেনে সন্দেহ জাহির করে, বাহ, আপনি সেই পাতি নেতা যা কালেক আর আজ এত ইনোসেন্ট। আমি নিতান্ত ভদ্র ছেলে। হেসে দিল মিথিলা। খানিক পরে বিরক্ত কণ্ঠে বলল, যাই হোক, তখন আমার দিকে ওভাবে তাকিয়েছিলেন কেন? রামি মিথিলার মুখের কাছে ঝুঁকে ফিসফিস করে বলে, কিভাবে দেখেছি? তুমি কি নোটিস করছো আমায়? মিথিলা টান টান করে দাঁড়ালো। ডান হাতে তর্জনী আঙ্গুলে রামিমের বুক দিয়ে ঠেলে স্বল্প দূরে সরিয়ে দিল ওকে। নিজের থেকে মুখ বাঁকিয়ে বলল, শিয়ানাগিরি, এগুলো পুরনো টেকনিক, আপডেট কিছু করুন। রামিমও স্বল্প হেসে উল্টো বলল, আগে একটু লম্বা হয়ে আসো। মাথা নামিয়ে কথা বলতে আমার ঘাড়ে ব্যথা ধরে যায়। এটা আমার জন্য ভালো। কথা বলতে হলে সামনের জনকে চোখ নামিয়ে কথা বলতে হয়, আত্মতুষ্টি পাই। দমল না মিথিলা, পাল্টা উগলে দিল অহংকার কথাগুলো। রামিম চোখ ছোট ছোট করে ভাবার থেকেও এই মেয়ে চালু হবে না কেন? জিভ দ্বারা গাল ঠেলে মুখে গাম্ভীর্য রেশ টেনে বলে, বুটকি, সে তো বুটকি হয়।
রাগিয়ে দিয়ে প্রস্থান করলো রুম থেকে তপ্ত চিত্তে। মিথিলা কাঁপলো থরথর। বুট কি, এ ছেলে কি বলে গেল তাকে? এর সাহস নিংড়ে নেবে। আহ শব্দ তুলে হাত মুঠো করে মিথিলা বেডসাইড টেবিলের পায়ায় লাথি মেরে দিল ক্রোধে। ধপধপে পায়ে বেরিয়ে গেল পরপর। রামিম আড়াল হতে দেখে তুষ্ট চোখে হাসলো। আঙুল দ্বারা চোয়াল চুলকে হাঁটা লাগলো নিজ কার্যে। আমেরিকার নির্জন শহরতলির আলিশান বাড়ির কক্ষে ফায়ারপ্লেসের সামনে তিতি বিরক্ত কদমে একনাগারে পায়চারি করছে বয়স 33 বছরের পুরুষ। ফায়ারপ্লেসের সামনে কাউচে বসে জ্বলন্ত কাঠ কয়লা ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে দেখে যাচ্ছে শাহ ম্যাথিউ। বলে উঠে একটু পর, এই ক্ষমতা দিয়ে কি হলো? সব তো হাত ফসকে বেরিয়ে গেল। 200 কোটি টাকার সমপরিমাণ সম্পত্তি হুইল নাকি একটা বাঙালি চুনোপুটি নিয়ে গেল। বুড়িকেও তো আর বাঁচানো গেল না। ওয়াইনের পায়চারি থেমে যায় ম্যাথিউয়ের কথায়। শেষের কথাটি একটু উচ্চ স্বর শোনায়। ওয়াইন সব শুনে এগিয়ে যায় কাউন্টারের ডেস্কে, 2 হাত ঠেকিয়ে হেলে চোখ খিচে বলে নিল। ওষ্ঠপুর দুটো গোল করে শ্বাস ছেড়ে শান্ত গলায় শাসালো, ডোন্ট শাউট। ম্যাথিউয়ের হাতে থাকা ওয়াইনের গ্লাস ফ্লোরে ঢেল ছুঁড়ে দাঁড়িয়ে পড়ল। হাওয়া বেগে গিয়ে ওয়াইনের বাহু চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে চোখ রেখে আওড়ালো, ডোন্ট ফার্কিং আই বল মি বয়। বলবো 100 বার বলবো। আমি যখন নিজের মতো গুছিয়ে নিতে চেয়েছিলাম তখন তো খুব ধর্মের বাণী শুনিয়েছিলে। এখন এমন হলো কেন? ওয়াইন তাও চুপ। চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ আনতে চাইছে, মুখে বলল, বিড়িতে ব্যাক করো। ম্যাথিউ কিছু বলতে নেবে সেই সময় সেখানে এসে গেল ওয়াইনের পিয়ে। মাথা নিচু করে বলে, স্যার স্যালাড এসে গেছে, আপনার অপেক্ষায়। ওয়াইন ইশারায় যেতে বলল তাকে। ওয়াইনের আস্ত বোতল হাতে তুলে হাঁটা দিল মত্ত হতে দেহের নেশায়। ফাকিং ইউ অ্যান্ড ইউর ক্রেজ। ম্যাথিউ আরও কিছু বিশ্রী গালি দিয়ে নিজেও ত্যাগ করলো বাসা। ভর সন্ধ্যায় মাস্তি করতে ক্লাবে আসলো ম্যাথিউ। মুডে যাতা অবস্থা। দেহের উষ্ণতা কমাতে হলে এর চেয়ে ভালো জায়গা আর নেই। অর্ধনগ্ন আশেপাশের মানুষগুলো সব নিজেদের পৈশাচিক আনন্দে ব্যস্ত, কিন্তু ওয়াইনের নেশায় বুঁদ হয়ে। কেউ মদ্যপ নেশায় নারীর সঙ্গে অন্তরঙ্গতায় অদ্ভুত পোশাকে, কেউ একে অপরের চুমু খাচ্ছে, কেউ কাউচে গা ছড়িয়ে নিজের হাতে ড্রাগ পুড়ছে, কেউ পুরো নগ্ন হয়ে নাচছে টালমাটাল। আমেরিকা এসব নাইট ক্লাব অহরহ। ম্যাথিউ ছোট পোশাকে লাস্যময় ভঙ্গিতে কাউন্টারের চেয়ারে বসে হুইস্কির গ্লাসে মোজে। আই থিঙ্ক ইউ নিড মি। ঠাটায় ম্যাথিউ দেরি করে না। যুবকটার নগ্ন কোমর পা বন্ধনী দ্বারা আটকে 2 হাতে গলা জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। মত্ত হলো তারা দুজনাতে। নিজের স্টাডি রুমে গভীর ঘুমে নসি। সিঙ্গেল সোফার বাম হাতলে 2 পা উঠিয়ে ঝুলিয়ে রেখে কাত হয়ে পেছনে মাথা দিয়েছে। এক হাতে বাহিরে ঝুলে লম্বা চুলগুলো বিনা বাধায় ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে। গায়ে একটা ঢিলাঢালা টি শার্ট, অপর হাতে ধরে বুকে চাপা কাজী নজরুলের উপন্যাস মৃত্যু ক্ষুধা। বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছে। সাথে আজ বাড়িতে যে অনুষ্ঠান সেই হুঁশ নেই। নাহিদ ঢুকলো রুমে। ব্যস্ততায় কলিজাটাকে সময় দিতে পারেনি ঘুমিয়ে থাকা তার কলিজাটাকে দেখে প্রফুল্ল হলো মন। এগিয়ে গিয়ে চুমু খেলো ঘুমন্ত পরীটার কপালে। বেশ মায়াময় মুখখানি দেখে ইচ্ছে হয় না ঘুম ভাঙাতে, তবুও হালকা প্রমোতে কণ্ঠে ডাকলো, কলিজা ওঠো। নসি নড়ে চড়ে উঠে আবার তলিয়ে গেল ঘুমে। নাহিদ হাসলো, ডাকলো আবার। কাজ হয়ে এতে নসি পিট করে চোখের পাতা নাড়িয়ে ঘুমু ঘুমু কণ্ঠে আওড়ালো, আর একটু ঘুমাই ভাইয়া। নাহিদ দেরি করলো না আর। পাজা কোলে তুলে নামিয়ে দিল ওয়াশরুমের সামনে। বলল, দ্রুত তৈরি হয়ে এসো, 3টা বাজে বৃদ্ধাশ্রমে যেতে হবে। নসি চোখ কচলে চুপচাপ ভাইয়ের কপালে চুমু দিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। শাটার ওঠানোর শব্দে নির্জন পরিত্যক্ত ভাঙা বাড়িটা খানিক আলোড়িত হলো। সময়তে কয়েকজনের পদচারণায় গম করে উঠে ভুতুড়ি বাড়িটায় বড় ঘরটা থেকে ভেসে আসছে ভ্যাপসা উদ্ভট গন্ধ। গা গুলিয়ে ওঠাতে সক্ষম। সাহসাই মাথার উপর হলদেটে লাইট জ্বালানোতে আবছায় ছেয়ে গেল দৃশ্যপটে। মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে কয়েকজন। একজন গার্ড একটা চেয়ার রুমের মাঝে রাখলে সেটিতে রামিম আসন গ্রহণ করে জ্বলন্ত সিগারেটের শলাক ঠোঁট চেপে ইশারায় আদেশ দেয়, জ্ঞান ফেরাই এদের।
মুহূর্তে কয়েক বালতি পানি ঢেলে দেয় ওদের মুখে পানির তোড়ে ধরপড়িয়ে গোগানি দিয়ে নড়ে চড়ে উঠে সব। রয়ে শয়ে ভারী চোখের পাতা খুলে পরিস্থিতি প্রতিকূলে বুঝলে আকুতি মিনতি করতে থাকে, কিন্তু অসহ্য চিত্ত যন্ত্রণায় সব কাহিল, শুধু ছটপটিয়ে যাচ্ছে আর অস্ফুট প্রাণ ভিক্ষার কাতর স্বর। একটু আদর যত্ন করতে বলেছিলাম, তাই বলে তোরা ফুটবল খেলবি? আমার জন্য প্ল্যানটি রো অপশনে রাখলি না? ওদের এমন কাহিলতা দেখে রামিমের ব্যঙ্গ গলা ছেলেপেলে আর গার্ডরা রামিমের কথায় মুখ কাচুমাচু করতে থাকে। রামিম হেসে উঠে উচ্চ স্বরে এবার হাহাকার করা ঘরটা হাসির তরঙ্গে কেঁপে উঠল যেন। এমন অবস্থায় এই হাসি বিদঘুটের চেয়ে কম নয়। হাসির সাথে ফোনের রিংটোনের শব্দ যেন আরও ভয়ঙ্কর করে তোলে ঘরটিকে। ঢোক গিলল সবাই। তোফ না মোবাইল সেটটা বাড়িয়ে ধরল ভাইয়ের দিকে। রামিম না নিয়ে ইশারায় জানতে চাইল, কে? রাজ ভাইয়া। ভাইয়ের ফোন আসায় মুখের সিগারেট ফেলে দিয়ে হাতে নিল ফোন। রিসিভ করে ফোন তুলতে না তুলতেই ওপাশ থেকে রাজ ধমকে বলল, চামড়া মোটা হয়ে গেছে খুব, জানাসনি কেন? স্বল্প গাছ ছড়িয়ে কিয়ৎক্ষণ চুপ থেকে রামিম উত্তর দিল, আসতে ভাই, কিছু হয়নি। আর এখন কুত্তাদের 3rd ডিগ্রি চলছে। রামিমের বলতে দেরি, ওদের যন্ত্রণায় চিল্লিয়ে উঠতে দেরি হলো না। অসহ্য ক্লেশে ফোনের ওপাশে থাকা রাজও ভারী কি কুর কণ্ঠে আদেশবাণী শোনায়, সমস্যা যেন না হয়, দ্রুত বাসায় ফিরে যাবি। রামিম চোয়াল শক্ত করে কল কেটে দিল। দাঁড়িয়ে গিয়ে ফের হাঁটু ভেঙে তাদের সামনে বসে গর্জন তুলে বলে, রাকিনের হাতে কে গুলি করেছে? সন্তাপেও প্রাণের ভয়ে সবাই দেখিয়ে দিল ছেলেটাকে। রামিম তীক্ষ্ণ চোখে তাক করে দাঁড়িয়ে বুকে লাথিয়ে বসালো তার। দূরে ছিটকে গেল সে অভিঘাতে। তার তরপারানি দেখল না রামিম। হিতাহিত শূন্য সে উষ্মায় মেঝে থেকে প্লাস তুলে একটানে ডান হাতের আঙুলের নখ একটা একটা করে উপরে ফেলতে লাগলো। লহুর কয়েক ছিটে লেগে গেল শার্টে। তবু মুখে তার পৈশাচিক তৃপ্তি। রামিমের নৃশংসতা দেখে অভ্যস্ত সবাই। ভালোবাসলে জান দেবে, কিন্তু ওহিতে ছাড় দেবে না। এখন থামাতে গেলে আরও উল্টো হবে, তাই কেউ এগোলো না। অন্যদিকে ছেলেটা গগনবিধারী পিতাবে বোধহয় আশেপাশের পাখালি ভয়ে ডানা ঝাপটে পলায়নরত। রামিম সরে আসলো কেতন শেষে। হাতের গ্লাসটা ঢিল দিল ছেলেটার কপাল বরাবর। আধমরা ছেলেটা নেতিয়ে পড়েছে পুরো, শ্বাস চলছে দুরু দুরু, এই জন্য প্রাণ পাখিটা বেরিয়ে যায়। সব কটাকে পুঁতে দিবি। রামিমের কথার শেষে পানির বোতল এগিয়ে দিল তোফ। টিস্যু পেপার দিয়ে শার্টে মুছে নিল রামিম। তবুও দাগ লেগে আছে। বিরক্তিতে গালি বের হলো মুখ দিয়ে। ক্ষিপ্র বেগে বেরিয়ে এলো সেখান থেকে সে। মাত্রই শাওয়ার নিয়ে বের হলো নসি। ভেজা চুল তোয়ালেতে পেঁচানো, গায়েও চড়ানো শুভ্র তোয়ালে। রাজ বিছানায় বসে দেখছি ওকে। খানিক চমকায় নসি। এমন সময় এই পুরুষকে দেখে দ্রুত বিছানার চাদর গায়ে জড়িয়ে নিল। রাজ চোখে হেসে শীষ বাজাতে লাগে। চিরবিরিয়ে নসি ধমক লাগায়, ম্যানার্স জানে না নাকি? না। সোজা সাপটা রাজের উত্তর। ফের বলে, কিছুদিন পর তো সব দেখবই। ঠোঁট গোল করে চুমুর ভঙ্গিমা করে ক্ষিপ্র, তাই বলে নসি, বের হন রুম থেকে, আমি কাপড় চেঞ্জ করব। চিত হয়ে শুয়ে পড়ে রাজ। দু হাতের নিচে মাথা রাখে। মৃদু হাস্য গলায় বলে, বারণ করেছে কে? নিজেই গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। হুট করে রুমে এলো মিথিলা হেল্পের জন্য। ভেবাচাকা খেয়ে রাজ গুটিয়ে কাঁথা দিয়ে ঢেকে নিল আপাদ মস্তক। নসিও ভীত, তবে বোন কিছু বুঝতে পারেনি জন্য শান্ত হলো উচ্চারণ কিছুটা। হাতে তার ফেরি ব্ল্যাঙ্ক লং গাউন, ম্যানিকিউইন বডি ড্রেসে ফর্মে গাউনটা রেখে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সামনে। চুলে হাত বুলিয়ে বোনকে আওড়ালো, আপু চুলটা সেট করে দাও। নসি কিছু বলবে তখনই রুমে আসলেন নার্গিস রহমান। হাতে তার এক সেট পাঞ্জাবি। দুই মেয়েকে দেখে বললেন, তোরা এখনো তৈরি হসনি? আম্মু তুমি কি পাঞ্জাবি পরবে? প্রতিলোমে দুষ্টুমি স্বর মিথিলার। না আম্মু, বাড়িতে পুরুষদের পাইলাম না, আর বাহিরের পুরুষদের নিয়ে কাপড় দিলে কেমন হয় না, তাই তোমার কাছে আসলাম। রামিম, আব্বাকে দিয়ে আসো এটা। হাতের পাঞ্জাবি মিথিলার হাতে দিয়ে কথা পেরে যেভাবে এসেছেন সেভাবে ছুটলেন আবার তিনি। মিথিলা স্থির নেত্রে চেয়ে শুধু অসহায় মুখ করে চাইল বোনের পানি। নসি গাল টেনে দিয়ে বলে, যা দিয়ে আয় মেহমানুনি।
গাল ফুলিয়ে হাঁটা দিল রামিমের রুমের দিকে। ওর প্রস্থান নিতে রাজ মুখ বের করে। নসি তড়িৎ ওর কলার ধরে টেনে নামাতে গেলে বুকের উপরের চাদর আলগা হয়ে ছুটতে নেয়। তড়িঘড়ি করে তা সামলে নিল। রাজ হেসে ওঠে রমণীর বাচ্চামিতে। তবে আর জ্বালায় না, হুকুম তামিল করে গম্ভীর কণ্ঠে, ওয়াশরুমে গিয়ে তৈরি হয়ে আসো। তাই করল নসি বাক্য ব্যয়ে, না হলে আরও লজ্জায় পড়তে হবে। কাজ শেষে বেরিয়ে এসে প্রশ্ন করল নসি, আমার বুকে ঘুমিয়েছিলেন রাতে, তাই না? জি। প্রতি উত্তরে শানিত দৃষ্টিতে পিষ্ট করে নসি রাজকে। সে এখন ইহজগতে নেই। বিভ্রমে ভরা আঁখিতে গিলছে রমণীর সৌন্দর্য। শাড়ি পরেছে নসি, সাথে রাজের এমন মায়ায় ভরা চাহনিতে হাঁসফাঁসে অবস্থা। বলল, নজর সরান। কেন? নমিত মস্তকে ঘাড় চুলকে হাঁটু ভেঙে বসে সে। নিজ হস্তে শ্রেয়সীর কুচি ঠিক করে দিতে লাগে। হাত থেমে নসির কথায়, কেন করছেন এসব? তোমাকে পেতে। তা কখনোই হবে না। তাচ্ছিল্য হাসি নসির করপুটে। শুয়ে নেয় রাজ, হাল ছাড়বে না। ফের রত হয় স্থয়ী কর্মে। জিজ্ঞাসু স্বর নসির, চলে যাবেন? না। একাই কি করবেন? এই রুমে ঘুমাবো। তোমার ঘ্রাণ আমায় আচ্ছন্ন করে রাখে, আবেশে মুদে তন্দ্রায় ডোবায়। কতদিন চলবে এসব? অর্ধাঙ্গী করা পর্যন্ত। এরপর? ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো। ক্লান্ত গাত্রে সবে রুমে এসে গায়ের শার্টের উপরে দুটো বোতাম খুলেছে, তখনই নখ পড়ে দরজায়। আয়াত ভেবে চটজলদি দরজা খুলে দিলে সামনের নারীকে কিঞ্চিত শটান হয় রামিম। মিথিলার চোখ অগর করে থিতু হলো। পরপর চোখ নামিয়ে নিয়ে হাতের পাঞ্জাবি এগিয়ে দিল সে। রামিম দেখলো চোখ জুড়িয়ে, অপ্রস্তুত ভাব বুঝে হাসলো সে মিয়ে হাসি। বুঝলো আবারও বেসামাল হৃদস্পন্দন ধারকান। দরজা থেকে সরে ভারী গলায় বলে, ভিতরে আসো। মিথিলা চোখ তুলে তাকালো। তা ছোট করে বলল, সময় নেই, এটা নিন, আম্মু পড়তে বলেছে। কথার পিটিয়ে অকারণ কথা পছন্দ নয় আমার। কাট কাট হুকুমে মিথিলা রুমের ভেতর ঢুকে পাঞ্জাবি বিছানায় রাখে। হুকুমনামা পছন্দ নয়, তবে অসম্মান সে করবে না কাউকে। তার উপর মেহমান, তাই চুপ করে দাঁড়িয়ে গেল। কি বলে তা শোনার জন্য। রামিম ক্যাবিনেট থেকে একটা জুয়েলার্স এর বক্স বের করে সামনে ধরলো ওর। এটা তোমার? কি এটা? মাথা মোটা গিফট, এটা হাতে নাও। এমন গিফট আমি অনেক পাই রোজ। মেয়ে, অভদ্রতা নয়। আর এত ইগো থাকলে ধরে নাও এটা তোমার কাজের প্রাপ্য। রামিমের কথায় সেটা চুপচাপ হাতে নিয়ে আপুর হাতের আঙুলে উঁচিয়ে হেরে গলায় বলে মিথিলা, প্রথমত আমার নাম আছে। কথা টেনে ঠাট্টা গলা রামিমের। হ্যাঁ বুটকি, ধানি লঙ্কা জানি তো। মিথিলা মুখের কাছে তেড়ে এসে আঙুল তুলে কথা শোনাতে নিবে। রামিম তার তর্জনী আঙুল দিয়ে সেটা পেঁচিয়ে নামিয়ে ধরেই রইল। মুখের উপর ঝুঁকে ফু দিল আলতো করে। তার খরালি আঁখি ভ্রুদয় খুঁটিয়ে দেখে তৃপ্ত করছে। প্রথম নারীর স্পর্শে অসংযমিত হচ্ছে তার গহীন গৃহ। বড্ড জ্বালাচ্ছে তাকে হঠাৎ আশামোহ। ধীশক্তি ক্ষয় অচেনা অন্তঃকরণ বেসামাল করে দিচ্ছে তাকে। আঙুল ছেড়ে দিয়ে ত্রস্ত ঢুকে গেল ওয়াশরুমে। মিথিলা অবশ রন্ধ্রে স্থির, নেত্রপল্লব ঝাপটানি দিতেই ভুলে গেছে যেন। অবশত চেয়ে বিমূঢ় সে। বিমূর্তে সমাপ্তি টানে রামিমের ধরাম করে দরজার বন্ধ শব্দে। দরজার পানে একবার তাকিয়ে শূন্য মস্তিষ্কে বেরিয়ে গেল কক্ষ থেকে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার আম্মুটাকে অনেক সুন্দর লাগছে আজ। মনি, তোমাকেও হুর লাগছে। বাড়ির বসার ঘরে আয়াত তারিফের ফুল বাজছে আর নসি মনির প্রশংসার বিপরীতে। বাড়ির প্রায় সবাই উপস্থিত সেখানে। আয়াত ভাবুক হয়ে গেলে গালে তর্জনী আঙুল টোকা দিতে দিতে বলে উঠল, মনি, শাড়ি পরলে সবাইকে কি সুন্দর লাগে, আমাকেও লাগবে। নসি কোলে তুলে নিল ওকে, বলল, জি আম্মু। গালে চুমু দিয়ে ফের বলে, সৌন্দর্যের নাম এক একজনের কাছে এক এক রকম আম্মু, কিন্তু সব ছাপিয়ে সবাই তার নিজস্ব সক্রিয়তা নিয়ে পরিপূর্ণ। মেয়েরা বরন্ত কায়ায় শখের বসে প্রথম শাড়ি জড়ায়, আঁচল লুটায় পিঠে মায়ের বিয়ের শাড়ি অথবা মায়ের শাড়ি হতে পছন্দের শাড়ি। সেই থেকে তাদের চিত্তের নিজস্ব মোহনীয়তা প্রকাশ পায়, বরং সৌন্দর্যের পরিস্ফুটন ঘটে। শিয়ায় নিজ অঙ্গ দেখে নিজেই বিমোহিত হলে বোঝে সে অতিশয় সুন্দরী, সে নিপুণ রমণী। নিজেকে দেখে নিজেই লজ্জায় আড়ষ্ট হলে ভুবন মোহিনী সে।
রবির বাতাবরণে গোধূলি লালিমায় ছেয়ে ধরা এ লগ্নে বিশাল রহমান বাড়ির সামনে একে একে দাঁড় করানো ব্যান্ডেড কার, সুরক্ষার নিয়োজিত কালো পোশাকধারী গার্ড অহরহ সবাই প্রয়োজনীয় জিনিস গাড়িতে উঠাচ্ছে। বাড়ির কর্তা ড্রয়িং রুমের সকলকে তাড়া দিল গাড়ির কাছে যেতে। একে একে সবাই কদম মারিয়ে যেতে উদ্যত হলে মুকুল রহমান আশপাশ নজর পরক করে ডেকে উঠে আদুরে শৃঙ্খে মা। নসি সোফায় বসে, শাড়ির আঁচল মাটিতে 3 হাত মতো লম্বা করে ছাড়িয়ে দেওয়া, লম্বা চুলের আলগা খোপা ঘাড়ের উপর পড়ে, তাতে ক্ল্যাচার দিয়ে আটকানো। বাম পাশের বাঁকা সিঁথির কাছ দিয়ে 2-1 চুল ছাড়া। বাবার ডাকে তাকালো সিঁড়ির পানে সেও। মিথিলা নামিনি এখনো, রামিমও তাকালো সে উঠছে। মুকুল রহমান আর দাঁড়ালো না নিচে, ডেকে উঠে নিজেই গেল মেয়েকে আনতে। সিঁড়ির প্রথম ধাপে পা দিতেই এসে পড়ল মিথিলা। মুকুল রহমান দেখলেন মেয়েকে। মাশাআল্লাহ। অন্তর প্রশান্তি কণ্ঠে প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি তার মায়ের। রামিমও নির্বাক লোচনে গিলছে সপ্তাদশীকে, পরনে তার ওভার লং ফেরি ব্ল্যাক গাউন। বুটকিকে আজ একটু লম্বা মনে হচ্ছে, ঘন কালো হাঁটু উপরই লম্বা কেশগুলো ছেড়ে দেওয়া, চুলের ডগা কার্ল করা, কানের পাশে 2টো লাল গোলাপ গাঁথা চুলে, টানা আঁখিতে কাজল প্রলেপ, মুখে প্রসাধনীর রেশ মাত্র নেই, তবুও যেন ঝলসে যাওয়া মোহনীয়ত। রামিম যার পরনাই হাঁসপাশে বুকে হাত দিয়ে প্রলম্বিত শ্বাস ছাড়ল, চোখ তুলে আরও খানিক গভীর নজরে দেখে ক্রোধে কটমট করে হাঁটা দিল বাইরে। মিথিলা তাকালো একবার তার প্রস্থান পথে, আবার বাবার দিকে চেয়ে বলল, আব্বু আমি হাঁটতে পারবো না। আপনার এই ছেলে আছে কি করতে? আমি থাকতে আমার মা কেন হাঁটবে? মুকুল রহমান সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলতে লাগলেন কথাটা। উঠে দাঁড়ালেন মেয়ের সামনে, ছোট বাচ্চার মতো কোলে তুলে নিলেন তিনি। গাউনের লেজ ধরার জন্য এগিয়ে এলেন মিনারা রহমান। পরপর সবাই গাড়িতে উঠতেছে। রামিম পিছু ডাক দিল নার্গিসকে। ডাক শুনে পিছু ঘুরে বললেন, জি বাবা, কিছু বলবে? হ্যাঁ, উপরে গিয়ে একটা ওড়না নিয়ে আসেন, আপনার মেয়ের ওড়না লাগবে। নিঃসংকোচে বলে দিল রামিম। নার্গিস বুঝলেন না, কিছু বলতে যাবে রামিম থামিয়ে দিল ওনাকে। ফের বলল, দেরি হচ্ছে আন্টি, মিথিলার জন্য বললাম, ওর লাগবে আঙ্কেল, আপনাকে বলতে বললো কথাটা। স্বল্প মিথ্যা কথা ধরতে না পেরে হাঁটা দিলেন কাজ পূরণে, হয়তো চেয়েছেন এটা ভেবে। একটু পর একটা ওড়না নিয়ে এসে দিলেন রামিমকে। মুকুল রহমান গাড়ির কাছে এলেন, রামিম নিজে গাড়ির দরজা খুলে দিল। অপর হাতে একটা ওড়না মুকুল রহমান বসিয়ে দিলেন মেয়েকে সিটে। কপালে চুমু দিয়ে চলে গেলেন নিজের গাড়ির দিকে। মিথিলারা সহ বাড়ির মহিলারা যাবে আকবর সাহেবের বাড়ি, ওখান থেকে নওশী, নাহিদ আর কয়েকজন বাড়ির লোক যাবে বৃদ্ধাশ্রমে। রামিমের হাতে ওড়না দেখে কপালে ভাঁজ ফেলল মিথিলা। প্রশ্ন করার ইচ্ছে থাকলেও কথা বলার ইচ্ছে নেই একেবারেই। টান টান হয়ে বসে সে। রামিম হাতের ওড়নাটা বাড়িয়ে ধরল ওর দিকে, সোজা সাপটা আদেশ করল, ওড়না জড়িয়ে নাও গায়ে, সাথে চুলগুলো খোপা করে মাথায় কাপড় দাও। মিথিলা অবাক হয়ে দেখল একবার ওড়নাটা, আর একবার দাঁড়িয়ে থাকা লোকটাকে। অবাকতার স্বরে বলে, মানে? বাংলা বোঝো না? আপনার কথা শুনতে বাধ্য। হুশ। কথা শেষ করতে না দিয়ে বিরোধ শব্দে থামিয়ে দিয়ে ফের বলল রামিম, কোনো কথা নয়, যা বললাম করো। মিথিলা কাঁদো কাঁদো মুখ বানালো। এত কষ্ট করে কার্ল করা চুল এখন খোপা করতে হবে, সব পানিতে গেল শ্রম। এই বেটা খালি হুকুম তামিল করতে পারে। সেকেন্ডের সময়ে নাকশ করে মৃদু চড়া গলায় বলে দিল, পারবো না। কি করবেন আপনি? রামিমের আর বাদ সইল না ধৈর্যের। একে তো এই মেয়ে মুখের ওপর মানা করছে, তার উপর এভাবে থাকা সহ্য হলো না। চোখ মুখ লাল করে কাঠিন্যতায় বাম হস্ত দ্বারা গাড়ির কাছে থাবার আঘাত করল সে। সেই শব্দে মিথিলার সর্বাঙ্গ কেঁপে উঠল। এমন নতুন নতুন শাসনে কথার বাণের সাথে পরিচিত হচ্ছে সে এই লোকের থেকে, এই ছেলের থেকে। ছোট থেকেই বেশ সাবলীলায় থাকা সপ্তাদশীর মন কুঠির ঝুপ করে ছেয়ে গেল অমানিসায়। দমে গিয়ে ব্যস্ত হাতে ছিনিয়ে নিল এক প্রকার ওড়নাটা, মার্জিতভাবে গায়ে জড়িয়ে নিয়ে মোটা অভিমানী কণ্ঠে বলে, হয়েছে? রামিম ওই স্নিগ্ধ মুখে জমা ঘোর বর্ষার মেঘ দেখেও দেখল না, হাত বাড়িয়ে ওনার মাথায় তুলে দিল নিজে থেকেই, আওড়ালো, মাশাআল্লাহ। দরজা লাগিয়ে দিয়ে ফ্রন্ট সিটে বসে গেল সে একই গাড়ির। মিথিলা শব্দে 8খানা
মিথিলা স্তব্ধে আটখানা, এতটাও অবুঝ নয় সে, বোঝে স্বল্প, প্রথম দেখায় শাসানি, এক ধ্যানে চেয়ে থাকা, দুষ্টুমি স্বরে কথা বলা, উপহার দেওয়া, এমনকি মোহের অযাচিত অধিকার বোধ। আর মিথিলার এত বছরে এমন গণ্ডির মধ্যে কেউ আসেনি। নিজের কাছেও অন্যরকম অনুভূতি। ভাবনার মাঝেই চোখ দিল সামনে বসা পাঞ্জাবি পরিহিত লোকটিতে। আশা থেকে ওইরকম পরোক্ষ করা হয়নি। বেশ লাগে পাঞ্জাবি পরলে। সুপুরুষ বটে, কিন্তু রূপের বৈসাদৃশ্য স্বভাবে পুরুষের অনুভূতি প্রখর, তাই মনে হয় তারাই আগে নিজের অনুভূতি বোঝে, প্রেমে পড়ে। কিঞ্চিত নারীর সংস্পর্শে ঠাঁই দেয় বুকে মরণ সম বিষ করে পান। তার আকুল মন অস্থির চিত্ত বারংবার সান্নিধ্য চায়। গহিনে থাকা সুপ্ত প্রেমানুভূতির নজর জড়ায় খানিক দেখার নারীতে। প্রেমান্দোলনে সায় দিয়ে চায় কদম এগোতে, অসীম খানেক পায়ে পা মিলিয়ে। ভাবনার ইতি ঘটে রামিম পানির বোতল মুখের সামনে ধরলে ওর চোখের ইশারায় নিতে বলে তা। মিথিলা নিল। বোতলের ছিপি যথেষ্ট টাইট, তবুও অনেকক্ষণ কসরত করে খুলতে না পেরে মুখ কাচুমাচু করে সাহায্য চাইল সে। পারি না, খুলে দিন সিপিটা। রামিম নিয়ে তা খুলে দিয়ে ব্যঙ্গ করে বলে, এই চুনোপুটির শক্তি নিয়ে গেছিল আমাকে শাসাতে। মিথিলা কথা বাড়ালো না আর। 2-3 ঢোক পানি পান করে বসে রইল অমনি। লুকিং গ্লাসে সপ্তাহ দীপার বিরক্ত মাখা মুখ দেখে ফোনে থেকে ধ্যান তুলে রামিম বলে, তোমার বড় আপুর মতো শাড়ি পরতে আজ একটু গরম বেশি, গাউনের সমস্যা হতে পারে। মিথিলা আর চোখের তাকে দেখে তপ্ত শ্বাস ফেলল। তেরা উত্তর পারল, নারী শখের পুরুষের জন্য শাড়ি পরে। আপনি কি আমার শখের পুরুষ যে আমার সমস্যার কথা ভাবছেন, নাকি আমার শাড়িতে দেখার শখ যাচ্ছে? শাড়ি পরেই তো চোখে ধরা পুরুষকে মনে ধরার শখের পুরুষ করে নিতে হয়। রামিমেরও তেরা জবাবে মিথিলা হতবুদ্ধি। কি বলবে এই কথার পৃষ্ঠে জানা নেই তার। চোখ বুজে সিটে গা এলিয়ে দিল সে অতিষ্ঠে। সময় যাচ্ছে তার গতিতে। হই হুল্লোড় বেশ কাটাচ্ছে বিকেলটা রহমান বাড়ির সদস্যগণের। রামিমের নজর শুধু তার বেসামাল করা সদ্য জন্মানো অনুভূতি কারিনীর পানে। দেখো কেমন বাবার হাত জড়িয়ে ঘুরছে সিঁড়ি বইতে কিংবা উঁচু নিচু অংশে হাঁটার সময় বাবার মেয়ের গাউনের বাড়তি অংশ আগলে নিয়ে ধরে রাখে। বাইরে প্যান্ডেলে বসে থাকলে হাত পাখা দিয়ে বাতাস করে মেয়ের গায়ে। আসলে বাবার কাছে তার রাজকন্যা বড় হয় না। রামিম তুষ্ট চোখে দেখছে সব। এক সপ্তাদশী কেমন এখনো সম্পূর্ণ বাবার উপর নির্ভর। 2 দিন হচ্ছে রামিমের এখানে আসার। তখন থেকে মেয়েটা সবসময় বাবার হাত জড়িয়ে ঘুরবে যখন তিনি বাসায় থাকবেন। ভদ্রলোকও হাজারটা চুমু আঁকবেন মেয়ের কপালে। মা ছাড়া তো ডাকও দেন না ভুলেও। রামিমের মন পুলকিত হলো, সাথে বিষিয়ে উঠল তৎপর। বাড়ির পেছনে গিয়ে পরপর সিগারেটের জ্বলন্ত শলাকা শেষ করতে লাগলো সে। একে তো তার ভালোবাসার অভাব, তার উপর দেখো বাবার ভালোবাসায় সিক্ত হওয়া মেয়েটা তার হৃদয় পোড়াচ্ছে ক্ষণে ক্ষণে। আজ যেন সিগারেটও বিতৃষ্ণা জমে গেছে। হাতে সিগারেটটার দিকে ক্ষণপল চেয়ে পায়ে পিষ্ট করলো নিচে ফেলে। মনে পড়ে গেল সেদিনের হাসপাতালে শোনা কথাটা। অভদ্র পুরুষ লোক। ঠোঁটে হাসি ফুটল তার। ডান হাতে ঘাড় চুলকে বিড়বিড় করলো একান্তেই, অভদ্র পুরুষ লোকটাকে একটু ভদ্রতা শেখাতেই তো পারো। চাইলেও কখনো কখনো নিজের মনের মধ্যে চলা ঝড় সামলানো যায় না। তা বেরিয়ে আসে 2 চোখ ছাপিয়ে। ভেতরের উচাটন তোলপাড়, কিছু অব্যক্ত নিগুড় স্ল্যাশ বাদ ভাগে দুমড়ে মুচড়ে দমন করাও যায় না। অসহ্য যাতনায় আর ভাগ্যের পরিহাসে ফুপিয়ে কেঁদে দিল মৌ। 26-এর শক্ত নারিকায়ার আজ কান্নার তোপ ভাঙ্গন সমান। অন্ধকারাবৃত স্যাঁতস্যাঁতে মেঝের উপর হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে মৌ। শরীরে বিভিন্ন স্থানে আঁচড়ের দাগ, হলদে ফর্সা গালে থাপ্পড়ের দাগ বসে কালশিটে জেগেছে। সালোয়ার কামিজে কয়েকটা জায়গায় ছিঁড়ে ফাটা। ধস্তাধস্তিতে অসাড় শরীর, শুধু খুবলে খাওয়া বাকি। অর্ধচেতন নিয়ে চোখের পানি ফেলছে সে। বদ্ধ ঘরের দরজা খোলার শব্দে নিভু নিভু চোখে তাকায় মৌ। 3 জোড়া চোখের কামুক চাহনিতে পিষ্ট হচ্ছে ভেবে নিজেরই গা গুলিয়ে উঠল তার। লোকগুলো হাঁটু গেড়ে বসলো মৌয়ের সামনে। মৌ আরও গুটিয়ে নিল নিজেকে। ঢাকায় ফেরার পথে রংপুর বাস স্ট্যান্ডে গাড়ি দাঁড় করালো মৌ। নামে গাড়ি থেকে পানির বোতল নিয়ে নিতে গেলে কোথা থেকে কয়েকজন এসে ধরে নিয়ে আনে এখানে চোখ বেঁধে। পানি পানি।
কাতর স্বরে গলা ঠেলে বের করলে কথা মৌ। তৃষ্ণার গলা চৌচি তার। অন্তত মরার আগে একটু পানি চাইলেও আত্মা। উচ্চ রবে হাসি দিল লোকগুলো মৌয়ের বেদনার তাতায়। একজন বলল, পানি চাই বেবি, দিবে তো? একটু ধৈর্য ধরো, তোমার আশিক আসলে অনেক পানি দিব। আরে শুধু পানি না, পানির থেকেও দামি জিনিস খাওয়াবো তোমায়, পুরো চার্জ এসে যাবে খেলে। অপর একজনের কথায় গা ঘিন ঘিন করে উঠল মৌয়ের। বুঝে গেল কাজ হবে না, ঠান্ডা মাথায় পালাতে হবে তাকে। লোকগুলো সব ঠিকঠাক দেখে বের হয়ে গেল ঘরটা থেকে। মৌ করুণ নেত্রে চেয়ে তাদের ফেলে যাওয়া কদমে শুনশান অবস্থা দেখে কয়েক পল নিয়ে নিজেকে ধাতস্থ করে নিল সে। এইভাবে পড়ে থাকলে বাঁচাতে পারবে না নিজেকে। ভারী মাথাটা ঠেলে ঠুলে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়ল সে, কান খাড়া করে বোঝার চেষ্টায় বাহিরের হাল হকিকত। ঘরের দরজাটা হাট করে খুলে দেখে গেছে ভেবে স্বস্তির শ্বাস নিল একটা। চকিত নজর ঘুরিয়ে পর্যবেক্ষণ তার যদি কিছু পাওয়া যায় হাতে পায়ের বাঁধন খোলার জন্য। অন্ধকারে আর অবশ নজরে বাঁধা হাত দিয়েই হাতড়ে হাতড়ে দেখতে লাগলো আয়ত স্থান। হঠাৎ হাতে ধারালো কিছু ঠেকলে মনে চকচক করে উঠল সাথে সাথে। বাচ্চার ক্ষীণ আলো পেয়ে তড়িৎ উল্টো ঘুরে হামাগুড়ি দিয়ে সেটা মুখ দ্বারা তুলে আনলো সামনে। চাকু পেয়ে সময় ব্যয় না করে মুখ দিয়ে আঁকড়ে ধরে পায়ের বাঁধন কাটতে লাগলো সে। বেশ কসরত আর সময় ধরে পায়ের বাঁধন খুলতে পারল মৌ। ঠোঁটও কেটে গেছে স্বল্প, কিন্তু হাতের বাঁধন কাটার উপায় না পেয়ে তেমনি রেখে ঢুলুমুলু পায়ে উঠে দাঁড়ালো। আশপাশ সতর্ক নজরে বুলিয়ে সন্তর্পণে হাঁটা দিল বাইরে। পাশের রুমের দরজার সামনে এলে দেখতে পায় সব নেশা করছে জানোয়ারগুলো। প্রগাঢ় শ্বাস নিয়ে বারান্দা ধরে এগোলো। দরজা খোলার বিকট শব্দে নেশাক্ত চিত্তে একটা লোক বাইরে বেরিয়ে দেখে পলায়নরত মৌকে। বিশ্রী গালি দিয়ে পৌঁছে নেয় ধরার জন্য। তার অশ্রাব্য গালির আওয়াজে বাকি লোক দুটো বের হয়ে ছুট লাগায় পিছু নিয়ে ধরতে। মৌ আর কোনো দিক না তাকিয়ে সোজা মেইন রাস্তা ধরে দৌড় লাগায় প্রাণপণে। হাত বাঁধা অবস্থায় ছুটতে বেশ হোঁচট খাচ্ছে বারবার। খালি পায়ের পাতা রাস্তায় পিচ ঝালাখানা খন্দে ছিল, রক্তাক্ত হচ্ছে সেদিকে খেয়াল নেই তার। ছুটছে সে বাঁচার আশায়। শুনশান রাতের এই অসময়ে হাইওয়ে ধরে আসা দুটি গাড়ি দেখে রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ে মৌ সাহায্যের জন্য। বৃদ্ধাশ্রম থেকে বাড়ির পথ ধরেছে রামিম আর নাহিদের গাড়ি দুটো। পরপর রংপুর সদর পিছনে ফেলে তারা এখন হাইওয়ে ধরে গ্রামের রাস্তায় উঠবে। রাত হয়েছে বেশ। ব্যস্ততম দিন পার করে সবার অবস্থা ভঙ্গুর। হঠাৎ গাড়ির সামনে কেউ আসায় দ্রুত ব্রেক কষে রহিম চাচা। আকস্মিক সামনের গাড়ি ব্রেক কষায় রামিমের গাড়ি স্লিপ দিয়ে আড়াআড়ি দাঁড় করায় রাস্তার মাঝে। মিথিলা আর নসি পেছনে সিটে বসে। এমন কাণ্ডে ভয়ে গগন বিদারী চিৎকার দিয়ে ওঠে দুজন। নাহিদের চোখ ছিল ফোনে, তাই বোঝেনি কি হলো। হকচকিয়ে সামনে হেলে পড়েও সে ব্রেক চাপায়। ধাক্কায় হাতের ফোন পায়ের কাছে পড়ে যায়। চোখ তুলে রহিম চাচার পানে তাকালে তার কাঁপা কাঁপা গলা, বাবা একটা মেয়ে। ভাঙা গলায় মেয়ের কথায় নাহিদ কপাল কুঁচকে সামনে তাকিয়ে কিছু বুঝে ওঠার আগেই ধরপড়িয়ে নামে রহিম চাচা গাড়ি থেকে। ওনার এমন আচরণেও নাহিদও নামে গাড়ি থেকে। নেমে দেখে একটা ধরাশয়ী মেয়ে লুটিয়ে পড়ে আছে রাস্তায়। ভাইকে নামতে দেখে নসিরাও সবাই গাড়ি থেকে নামে। রামিমরাও পেছন গাড়ি থেকে নেমে আসে। আর্তনাদ করে ওঠে মিথিলা সামনের মেয়ের এহেন দশায়। নসি নিজেকে সামলে নিয়ে শাড়ির আঁচল দ্বারা ঢেকে দেয় শুধু ওড়নাবিহীন মেয়েটির উন্মুক্ত গাত্র। রামিম নির্লিপ্ত, তবে আশ্চর্য। রাস্তার সোডিয়ামের নিয়ন আলোয় মুখটা দেখে চকিত মনে পড়ে গেল সেদিনের বাস স্ট্যান্ডের হওয়া ব্যাপারটা। আন্দাজে ধরে নিল এর নৈপথ্য কে। চুপ রইল, সাথে ভাবলো এই মেয়ে এখানে কিভাবে। আশপাশ সতর্ক নজর বুলিয়ে দেখে নিচ্ছে কেউ পিছু নিয়েছে কিনা। ধাওয়া করা লোকগুলো আর এগোলো না, থেমে সবটা দূর থেকে পরোক্ষ করে অবস্থা বেগতিক দিকে পিছু হটে। ভাইয়া দ্রুত গাড়িতে ওঠাও, হসপিটালে নিতে হবে। কথাটা বলে নসি মিথিলার ওড়না নিয়ে মৌয়ের গা ঢেকে দিয়ে মাথাটা কোলে তুলে নিল। মনের কথায় খানিক সংকোচে পড়ে যায় নাহিদ। অচেনা একটা মেয়েকে বিধ্বস্ত ধরাশয় দেয় না পুরুষ মন। তবু উপায় না দেখে আলতো হাতে পাজা কুলে তুলে নিল সে। মন নিভু নিভু চোখে এক পল পুরুষটার মুখ দেখে গড়গড় করে বমি করে দিল তার বুকে। স্বস্তির ভাবে চোখ বুজে তলিয়ে গেল চেতনাহীন। নাহিদ চোখ মুখ কুচকে নিয়ে চোয়াল শক্ত করে শুয়ে দিল গাড়ির ব্যাক সিটে। বলল, বাসায় নিয়ে যাই, এখন হসপিটালে নেওয়া যাবে না।
পুলিশ কেসও হবে আর রানটা রটবে একটা। বলে টিস্যু বক্স নিয়ে আপাতত পাঞ্জাবিটা পরিষ্কার করে নিচ্ছে। সবাই বুঝলো তাই কথা না বলে গাড়িতে উঠে পড়ল সব। রহমান ভিলার বসার ঘরে সবাই চিন্তিত হয়ে বসে আছে। এত রাত হলো এখনও ছেলেমেয়েরা আসছে না কেন, আবার ফোনও ধরছে না। নাহিদ কথা বলেছে 1 ঘন্টা আগে, তারপর থেকে আর ফোনে পাওয়া যাচ্ছে না। রাত অনেক হলো, নাহিদ এমন দায়িত্ব জ্ঞানহীন কাজ তো করে না। এতেই আরও উতলা সবার মন। মুকুল রহমান পায়চারি থামিয়ে সোফায় বসা বাবার দিকে চেয়ে বলে, আমি কি নিজে বের হব? হয়তো সমস্যা হয়েছে কোনো। হ্যাঁ, বের হও। রফিকুল রহমানের বলার মাঝে বাইরে গাড়ির আওয়াজ শোনা গেল। সবাই হাঁপ ছেড়ে বসলো সোফায়। নবীর হাত জড়িয়ে নিবন্ত পায়ে বসার ঘরে আসছে মিথিলা। বাড়ির সামনে দেখা তার সাথে রহিম চাচা পেছনে তার গাউনের বাড়তি অংশ ধরে রেখেছে। পরপর নাহিদ, যার কোলে মাত্র দেখা অবসন্ন নারী নসি রামিম পাশাপাশি। ওদের পেছনে পারু পার্স ব্যাগ নিয়ে বয়ে নিয়ে আসছে। সবার সুধীর নজর মুহূর্তেই বড় বড় হয়। অবাক নেত্রে দেখছে বাড়ির বড় ছেলেকে। প্রায় শটান দাঁড়িয়ে উদ্বেগ স্বরে বলে উঠলেন নার্গিস রহমান, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।